তো এবার আমরা আনরাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি নিয়ে পড়বো। এখানে কোনো রাপচার হয়নি, জাস্ট একটা ইমপ্ল্যান্টেশন হয়েছে রং প্লেসে এবং ওই জায়গাতে শুধুমাত্র ইনফ্ল্যামেশন করতেছে। এটা ফেলোপিয়ান টিউব, এই জায়গাতে ইমপ্ল্যান্টেশন হয়েছে এবং এখানে জাস্ট ইনফ্ল্যামেশন করতেছে। ঠিক আছে, তাহলে দেখি কি হয়। আমরা প্রথমেই দেখব যে ডিলেড পিরিয়ড হবে যেহেতু প্রেগন্যান্সি, অ্যান্ড স্পটিং উইথ ফিচার সাজেস্টিভ প্রেগন্যান্সি। স্পটিং বলতে বোঝায় যে নট লাইক মেনস্ট্রুয়েশনে যে পরিমাণ ব্লাড বের হয় তার থেকে কম পরিমাণ ব্লাড, অল্প অল্প ব্লাড যায়, সেটাকে স্পটিং বলে, এবং খুবই অল্প ব্লাড আর কি। তো এইটা কেন হয়? এই যে যেখানে মাছটা আছে চারপাশে তো একটা ইনফ্লামেশন করতেছে বা চারপাশে যে ইরোড করতেছে, সেটার কারণে অল্প 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 ব্লিডিং হচ্ছে। অ্যান্ড এটা তো স্পটিং আছে, আনইজিনেস আছে, ইমপ্লান্টেশন ইন দ্য ওয়ান টিউব। তো একটা টিউবে যদি ইনফ্লামেশন হয় তো একটা সাইডে হচ্ছে দেখা যাবে যে একটা ফ্ল্যাঙ্কে একটা সাইডে হচ্ছে আনইজিনেস থাকবে, লোকাল ইনফ্লামেশনের জন্য কন্টিনিউয়াস পেইন থাকবে। মাঝে মাঝে হচ্ছে কলিকি পেইন হয়। কলিকি পেইনটা কখন হয়? যখন টিউবাল কন্ট্রাকশন হয়। তো টিউবটা যখন কন্ট্রাকশন করে এই জিনিসটাকে বের করার ট্রাই করে বাইরে, তখন সেটা এই স্যাকটাকে বের করার ট্রাই করে, তখন কি হয়? কলিকি পেইন হয়। এবার আমরা বায়োম্যানুয়াল এক্সামিনেশনে দেখি, এখানে ইউটেরাসটাকে আমরা অনেক সফট পাবো, যেখানে এখানে আর্লি প্রেগনেন্সির কিছু এভিডেন্স পাবে। মানে আর্লি প্রেগনেন্সিতে কী হয়? প্রজেস্টেরনের কারণে স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয় এবং ইউটেরাসে ব্লাড ফ্লো বেড়ে যায়। এটা হচ্ছে প্রেগনেন্সির সময় ইউটেরাসটা অনেক সফট থাকে এবং ইভেন হচ্ছে এখানে ব্লাড ফ্লো বেড়ে যায়। তো এই যে আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ইউটেরাসটা সফট হয়ে যাবে। তো এটা কিন্তু বাকি একটোপিকের জন্য আমরা দেখিনি, তাই না? অ্যাকিউট বা ক্রনিকের ক্ষেত্রে হয়নি। সেটার কারণ হচ্ছে দেখো এখানে তো আমাদের রাপচার হয়ে গেছিলো, তাই না? ওখানে কিন্তু রাপচার হয়ে চারপাশে ব্লাড ছড়াই গেছিলো এবং হচ্ছে পেরিটোনিয়ামেও ব্লাড ছড়া যাচ্ছিলো, পেরিটোনিয়াম পর্যায়ে চলে যাচ্ছিলো, এখানে আশেপাশে একটা ইনফ্লামেশন ছড়া যাচ্ছিলো। সেই কারণে ইউটেরাস সেটা হচ্ছে গিয়ে একটা রিফ্লেক্স স্পাজমের কারণে তার টোনটাকে হচ্ছে শক্ত করে রাখতো। সেক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি সফট ছিল না অ্যাকিউট এবং ক্রনিকের ক্ষেত্রে। বাট এই যে আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ইউটেরাসটা সফট থাকবে। এখানটা পালসেটাইল স্মল ওয়েল সার্কামস্ক্রাইব টেন্ডার মাস থাকবে, filled through the one fornix separated from the uterus. আমরা একটা স্মল ওয়েল সার্কামস্ক্রাইব টেন্ডার মাস পাবো। তো একটোপিক স্যাক পাবো টিউবের ভেতরে, যেটা কিনা মাঝে মাঝে সোয়ালোয়েন হতে পারে বা টেন্ডারও হতে পারে। সোয়ালোয়েন হয় অথবা এবং টেন্ডারও হয়ে যায়, সোয়ালোয়েন হয়ে টেন্ডার হয়ে যায়। তো এটা তো ইনফ্লামেশনের সাইন, আমরা জানি যে ফুলে যায় এবং ব্যথা হয়ে যায়, মানে সোয়ালোন হয়ে যায় এবং টেন্ডার হয়। আর নিয়ার বাই ভেসেল এবং লোকাল ইনফ্লামেশনের কারণে দেখা যায় যে ওখানে তো ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, তো এখানে ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার কারণে একটা পালসেটাইল পাবো আমরা জিনিসটাকে, যে নিয়ার বাই ভেসেল আর লোকাল ইনফ্লামেশন মেক ইট ফিল পালসেটাইল। ইনভেস্টিগেশনে ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করে এটা হচ্ছে মোর একুরেটলি ডিটেক্ট করতে পারবো আর্লি একটোপিক প্রেগনেন্সি। এবং আমরা ইউটেরাসটাকে এমটি পাবো, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করে আমরা কী পাবো? দেখবো যে ইউটেরাসটা এমটি এবং আশেপাশের জায়গাগুলোতে মাস আছে বা একটোপিক স্যাক আছে। তো আমরা প্রেগনেন্সি টেস্ট করতে পারি, যেখানে আমরা বিটা এসিজি লেভেল দেখতে পারবো, যেখানে ফার্স্ট লাইন ইন সাসপেক্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে বিটা এসিজি লেভেল কিন্তু একটা ফার্স্ট লাইন ডায়াগনোস ইনভেস্টিগেশন। বিটা এসিজি লেভেল হচ্ছে আমরা কনফার্ম করতে পারি প্রেগনেন্সি বিটা এসিজি লেভেল দিয়ে। ইন একটোপিক বিটা এসিজি রাইজেস অ্যাবনর্মালি স্লোলি, যেটা বাকি কেসগুলোর ক্ষেত্রে হয়েছে। অ্যাকিউট এবং ক্রনিকের ক্ষেত্রে আমরা সেম জিনিস পড়ে এসেছি যে বিটা এসিজি অ্যাবনর্মালি স্লোলি এটা রাইজ করে। ল্যাপারোস্কোপিতে দেখবো যে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন অফ দ্য ফেলোপিয়ান টিউব। তো ফেলোপিয়ান টিউবে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করে আমরা দেখতে পারি যে ভেতরে কী অবস্থা। অ্যান্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে ফার্স্টে আমরা দেখবো যে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট আছে আমাদের, এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো এই যে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, এখানে দেখো বিটা এসিজি লেভেল যদি 1000-এর নিচে হয়, স্যাক সাইজ যদি 2.5 সেন্টিমিটার 3 বা 4 সেন্টিমিটারের থেকে কম হয়, তো তখন যেটা হবে এটা হচ্ছে তখন আমরা এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দেবো। তো যাতে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট আমরা কেন দিই? মেডিকেশন আর সার্জারি আমরা যাতে অ্যাভয়েড করতে পারি when ন্যাচারালি অ্যাবজর্ব দ্য একটোপিক টিস্যু।
তো আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখবো এবং ফলো আপে রাখবো। এখন মেডিকেল ট্রিটমেন্টটা কখন দেব, যখন বিটা ইসিজি আমরা দেখব যে 5000-এর থেকে কম বাট 1000-এর বেশি, মানে লাইক 1000 থেকে 3000, সরি 5000 না 3000, 1000 থেকে 3000, তখন এবং স্যাক সাইজ যদি 3 বা 4 সেন্টিমিটারের হয় তাহলে হচ্ছে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা দিব। এবং সেক্ষেত্রে আমরা মিথোট্রেক্সেট দিতে পারি, যেটা কি না কি হয়, মিথোট্রেক্সেট দিলে কি হয়, এখানে হচ্ছে ট্রপোপ্লাস্টিক টিস্যু গ্রোথটা কমে যায় এবং সিঙ্গেল অর মাল্টিপল ডোজ প্রোটোকল, এটা আসলে মেনলি এসে ট্রপোপ্লাস্টিক গ্রোথ কমার জন্য দেয়। 20% পটাশিয়াম ক্লোরাইড দিব স্যাকে ইনজেক্ট করে, যেটা হচ্ছে যদি কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে। প্রোস্টাগ্ল্যান্ডিন দিব লোকাল কন্ট্রাকশনের জন্য, ওই জায়গাতে কন্ট্রাকশন হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে কন্ট্রাকশন হবে। হাইপার অসমোলার গ্লুকোজ দিলে ট্রপোপ্লাস্টিক নেক্রোসিস হবে। এবং অ্যাক্টিনোমাইসিন দিলে হচ্ছে একটা অ্যান্টি টিউবার এজেন্ট। ভ্যাসোপ্রেসিন হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে ওই জায়গাতে ব্লিডিং কমায় দিবে। তাহলে এই যে মিথোট্রেক্সেট, পটাশিয়াম ক্লোরাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, হাইপার অসমোলার গ্লুকোজ, অ্যাক্টিনোমাইসিন, ভ্যাসোপ্রেসিন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা লিনিয়ার সালফিঙ্গোস্টমি করতে পারি। এটা হচ্ছে অ্যান্টি মেসেন্টেরিক সাইড অফ দ্য ফেলোপিয়ান টিউবে স্যাকটা রিমুভ করে, কোনো সুচারিং বা দিব না, জাস্ট হচ্ছে স্কারিং যাতে না হয়, তো টিউবটা প্রিজার্ভ করব। সেগমেন্টাল রিসেকশন করতে পারি, মিডল পার্ট অফ দ্য টিউব আমরা রিমুভ করব এবং টিউবাল ড্যামেজ যদি লোকালাইজ থাকে তো কিছু পার্টটুকু আমরা রিমুভ করে দেবো, সেটা হচ্ছে সেগমেন্টাল রিসেকশন। ডেফিনেটলি সার্জারি হচ্ছে সালফিংজেক্টমি, এটা হচ্ছে রিমুভাল অফ দ্য এন্টায়ার টিউবটাকে রিমুভ করে দেবো, সেটা হচ্ছে ডেফিনেটলি সার্জারি। টিউবটা যখন রাপচার হয়ে যায়, সিভিয়ারলি ড্যামেজ হয়ে যায় এবং কোনো ফার্টিলিটির দরকার নাই, পেশেন্ট চুজেস স্টেরিলাইজেশন, সেক্ষেত্রে হচ্ছে সালফিংজেক্টমি করা যাবে। অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন, এটা হচ্ছে আরএইচ নেগেটিভ মাদারের ক্ষেত্রে দেওয়া হয় যদি ফিটাসটা আরএইচ পজিটিভ হয়। তো ফার্দার ফিউচার ইমিউনাইজেশন ইন নেক্সট প্রেগনেন্সির ক্ষেত্রে এটা হচ্ছে আর কি দেওয়া হয়। তো সালফিংজেক্টমি ইজ ডান আনরাপচার্ড টিউবাল প্রেগনেন্সি when the whole of the affected tube is damaged, contralateral tube is normal, future fertility is not desired. তো পুরাটা যখন আমাদের পুরা অ্যাফেক্টেড টিউবটা ড্যামেজ হয়ে যায় তখন আমরা পুরোটা কেটে ফেলাই দিই, এবং পাশের টিউবটা যদি নর্মাল থাকে তাহলে দেখা যায় একটা টিউব দিয়ে কাজ চলবে, সেক্ষেত্রে হবে। এবং ফিউচার ফার্টিলিটি না থাকলে তখন হচ্ছে আমার প্রয়োজন না হলে আর কি ফিউচার ফার্টিলিটি, তখন আমরা পুরোটা কেটে ফেলে দিতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী টপিকে। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ফ্যাক্টরস প্রিরিকুইজিট ফর মেডিকেল ম্যানেজমেন্ট অফ এক্টোপিক প্রেগনেন্সি। তো কি এক্টোপিক প্রেগনেন্সিতে হচ্ছে কি হচ্ছে তোমার প্রিরিকুইজিট মেডিকেল ম্যানেজমেন্টের জন্য, যেটা আমরা যে মেডিকেল ম্যানেজমেন্ট এটা পড়েছি, যেখানে বিটা ইসিজি লেভেল আমরা পড়েছি 1000 থেকে 3000, সেখানে হচ্ছে এই যে 1500 থেকে 3000 বলেছে এখানে। আচ্ছা, 1000 থেকে 3000। আচ্ছা, তারপর আমরা স্যাক সাইজ পড়েছি 3 থেকে 4 সেন্টিমিটারের থেকে কম হবে, এবং আমাদের মিনিমাল কিছু সিমটম থাকবে, মানে সিভিয়ার পেন আর সাইন অফ রাপচার উড নিড সার্জারি নট মেডিসিন। যদি সিভিয়ার পেইন না থাকে, মানে মিনিমাল সিমটম থাকে, ঠিক আছে, তাহলে সার্টেন আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস অফ এক্টোপিক প্রেগনেন্সি, আমরা মেডিকেল ট্রিটমেন্ট শুড বি স্টার্টেড ওয়েন ডায়াগনোসিসটা কনফার্ম হবে তখন, এবং নো এভিডেন্স অফ এমব্রায়োনিক কার্ডিয়াক অ্যাক্টিভিটি। তো হার্টবিট যদি থাকে তাহলে এমব্রায়ো তো ভায়াবল, লোয়ার সাকসেস উইথ মিথোট্রেক্সেট, তো তখন মোর অ্যাডভান্স প্রেগনেন্সি এটা, উইচ মে রেসপন্স, হার্টবিট থাকলে সেটা মেডিকেশন দিয়ে আসলে যাবে না। 4 সেন্টিমিটার থেকে কম হলে আমরা দেখবো যে স্মলার এক্টোপিক স্যাক আর লেস ভাস্কুলার, তখন লেস লাইকলি টু রাপচার। তো লার্জার মাস হলে হ্যাভ মোর টিস্যু, তো মিথোট্রেক্সেট মে নট পেনেট্রেট ওয়েল। আচ্ছা, তাহলে 4 সেন্টিমিটার থেকে যদি কম হয় তাহলে আমরা বেটার সাকসেস রেট পাবো এবং লেস চান্স অফ রাপচার থাকবে। তো নো এভিডেন্স অফ হেমাপেরিটোনিয়াম আর আল্ট্রাসাউন্ড স্ক্যান, মানে এখানে রাপচার হয় নাই আর কি, পসিবল লিক আর রাপচার এখনও হয় নাই, দ্যাট ইন পসিবল লিক আর রাপচার হচ্ছে না, সাগেস্ট পেশেন্ট সার্জিক্যাল ইন্টারভেনশন। তো রাপচার হয়ে গেলে আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনই দরকার। আর ওয়েল মোটিভেটেড পেশেন্ট যেগুলো,
পেশেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড রিস্ক অফ দ্য রাপচার এবং ফলো আপে তার সে থাকবে এমন মোটিভেটেড পেশেন্ট আমাদের দরকার, মানে ভালো তাদের কমপ্লিয়েন্স, পেশেন্ট কমপ্লিয়েন্সটা ভালো হতে হবে। ডাইনামিক্যালি স্ট্যাবল, হ্যাঁ, মানে তার হচ্ছে যদি কোনোভাবে রাপচার হয়ে যায় তো তার হচ্ছে ইমার্জেন্সি সার্জারি করতে পারে, এমার্জেন্সি সার্জারি করার মতো অবস্থা আছে, এরকম ডাইনামিক্যালি স্ট্যাবল পেশেন্টকে আমরা মেডিকেল থেরাপি দিতে পারি। আচ্ছা, তো এখানে কিছু টার্মিনোলজি আছে, যেমন সালফিনজেক্টমি, ওফোরেক্টমি, সালফিনজোস্টমি, সালফিনগোটমি। তাহলে সালফিনজেক্টমি যেটা, তাহলে সেখানে হচ্ছে রিমুভাল অফ দ্য ফেলোপিয়ান টিউব। গোস্টমি সেটা হচ্ছে ফর্মেশন অফ দ্য ওপেনিং, আর সালফিনগোটমি এটা হচ্ছে ইনসেশন ইনটু দ্য ফেলোপিয়ান টিউব। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে চলে আসি। এখানে মেনলি যেটা হয় যে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থ্রেড অ্যান্ড অ্যাব্রেশনেও কিন্তু পেইন এবং ব্লিডিং হয়, যেটা আমরা পড়ে এসেছি। রাপচার্ড কর্পাস লুটিয়াম, এখানেও ব্লিডিং হয় আফটার ওভুলেশন, যেটা কিনা রাপচারকে মিমিক করতে পারে, বাট মেনস্ট্রুয়াল সাইকেল মে বি রেগুলার। আর বিটিএসসি যেখানে নেগেটিভ আসবে তো সেটার মাধ্যমে আমরা এক্সক্লুড করতে পারবো এটা রাপচার কর্পাস লুটিয়াম না। ওভুলেশন পেইনটাও দেখা যায় যে মিড সাইকেল পেইন একটা মাইল্ড, বাট রিজলভ হয়ে যায়, কোনো ব্লিডিং থাকে না। টর্শন হতে পারে, টর্শন অফ দ্য অ্যাডনেক্সাল মাস, তো সাডেন পেইন ডিউ টু টুইস্টিং অফ দ্য ওভারি অর টিউব। তো সেক্ষেত্রে তার মাস থাকে না, মাস থাকতে পারে, নাও থাকতে পারে, বাট হচ্ছে টুইস্টিংয়ের কারণে আর কি এই পেইনটা হয়। অ্যাকিউটাস সাবঅ্যাকিউট সালফিনজাইটিস হলে দেখা যায় যে এরকম টেন্ডারনেস থাকে। ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ হলেও দেখা যায় যে টিউমারটা ব্লিড করে একটোপিক রাপচারের একটা মিমিক করে। তো এগুলা হচ্ছে মেনলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস।